বঙ্গবন্ধু স্যাটেলাইটও তাহলে একটা লস প্রজেক্ট। লোকসানের প্রসঙ্গটা বলবো, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্যাটেলাইট কি আসলেই আমাদের কোনো কাজে লাগতো, নাকি সির্ফ একটা শখের ঘুড়ি ছিল আর কাজে আসলেও কোন কোন কাজে আসতো। শুরুতেই যে বিষয়টা বলতে হবে, এই স্যাটেলাইটের ব্যবহারের বিধি নিয়ে অতিরঞ্জিত তথ্য শুরু থেকেই আমাদেরকে শোনানো হয়েছে। যেমন এটা প্রায় সবই করতে পারবে, টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট অ্যান্ড টেলিকমিউনিকেশন সংযোগ, প্লাস আবহাওয়া পূর্বাভাসের কাজও করবে। একের ভিতর সব আর কি। কিন্তু আসলেই কি একটা স্যাটেলাইট দিয়ে এত কাজ করা সম্ভব? যদি সম্ভব হতো তাহলে বিশ্বের বিভিন্ন দেশে একের অধিক স্যাটেলাইট কেন? ফর এক্সাম্পল 2022 সালের ডেটা অনুযায়ী ভারতে প্রায় 122টির মতো স্যাটেলাইট রয়েছে, যার মধ্যে কিছু স্যাটেলাইট ডেডিকেটেডলি টেলিভিশন ব্রডকাস্টিং এর কাজ করে, কিছু স্যাটেলাইট ওয়েদার ফরকাস্টের কাজ করে, কিছু স্যাটেলাইট ইন্টারনেট অ্যান্ড টেলিকমিউনিকেশনের কাজ করে। আবার আমাদেরকে জনাব পলক সাহেব এটাও বলেছিলেন, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে টেলিকমিউনিকেশন বা ইন্টারনেট সেবা ব্যাহত হলেও এই স্যাটেলাইট ব্যাকআপ দিবে। খুব ব্যাকআপের এক্সাম্পল আমরা দেখেছি ছাত্র আন্দোলনের সময়। তবে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে একদমই যে এই স্যাটেলাইট কোনো কাজে আসেনি এটাও বলা যাবে না। অনেক দুর্গম এলাকার কিছু অংশে আগে যেখানে একদমই নেটওয়ার্ক পাওয়া যেত না, সেই ক্ষেত্রে অবস্থার কিছুটা উন্নতি অবশ্যই হয়েছে। যাই হোক, অ্যাকচুয়ালি এই স্যাটেলাইটের মেইন কাজ ছিল টেলিভিশন চ্যানেলগুলোকে নিরবিচ্ছিন্ন সম্প্রচার নিশ্চয়তা করা। কিন্তু আসলে কি এই স্যাটেলাইট নিরবিচ্ছিন্নভাবে সম্প্রচার দিতে পুরোপুরি সক্ষম? ওয়েল, এখানেও একটা ঝামেলা আছে। অ্যাকচুয়ালি ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থান 86.91 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। সো সেই হিসাব করলে এই স্যাটেলাইটের পজিশন হওয়ার কথা ছিল 90 ডিগ্রি এর আশেপাশে। কিন্তু বিভিন্ন দেশের স্যাটেলাইটের অবস্থান অলরেডি এই পজিশনের আশেপাশে হওয়ায় শেষমেশ 2015 সালে রাশিয়ার কাছ থেকে $2,80,00,000 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় কক্ষপথ স্লট কিনে। এবং এই স্যাটেলাইট লঞ্চের সময় অনেক টেলিভিশন ব্রডকাস্টিং চ্যানেলের অথরিটিরাও বলেছিল অ্যাঙ্গেলের এত হেরফেরের কারণে তাদের ব্রডকাস্টিং অ্যান্টেনাকে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। অ্যান্ড এই অ্যাঙ্গেলে রাখতে গেলে সামান্য 7তলা বিল্ডিংও কানেকশনে বাধা হয়ে দাঁড়াতে পারে। ইনফ্যাক্ট টেস্টিং এর সময় দেখা গিয়েছিল যে সামান্য বৃষ্টির পানির ফোঁটা কন্টিনিউয়াসলি কানেকশন ঠিকমতো প্রোভাইড করতে পারছে না। যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্যাটেলাইট লঞ্চের পরে সবগুলো টিভি চ্যানেলকে এই স্যাটেলাইটের সাথে নিজেদের চ্যানেলের সংযোগের নির্দেশনা দিয়ে দেয়। এখন তাহলে প্রশ্ন হলো, প্রায় 3,000 কোটি টাকা দিয়ে এই স্যাটেলাইট বানিয়ে যে আকাশে পাঠালো, এটা দিয়ে আসলে টাকা তুলে আনার সিস্টেমটা কি ছিল? ওয়েল, সেই সময় দ্য মাইটি পলক বলেছিলেন এই স্যাটেলাইটের 40টি ট্রান্সপন্ডারের মধ্যে 20টি ভাড়ার জন্য রাখা হয়েছে, যার ফলে আশেপাশের দেশগুলো যখন এই স্যাটেলাইট ভাড়া নিবে তখন অনেক বৈদেশিক মুদ্রা আসবে। ভাড়া দিয়ে প্রতি বছর আয় হবে প্রায় 5 কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা পরিমাণ দাঁড়ায় 400 কোটি টাকারও বেশি। সেই হিসাবে 7 বছরে খরচ উঠে আসবে। এখন প্রশ্ন হলো, আসলে কি লাভের মুখ দেখেছে এই স্যাটেলাইট? উত্তর হলো না। প্রথম আলোর একটা প্রতিবেদন থেকে জানা গিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে 66 কোটি টাকা লোকসান। নকশার কারণে বাংলাদেশের বাইরের অন্যান্য দেশগুলো এই স্যাটেলাইটের সেবা নিতে ইন্টারেস্টেড নয়। একেবারে কিনে নি এমনটাও নয়, তবে হিসাব অতি নগণ্য। এছাড়া উৎক্ষেপণের আগেই বিভিন্ন দেশের সঙ্গে ফ্রিকোয়েন্সি সমন্বয় করা দরকার ছিল, তা করা হয়নি। অ্যান্ড রিপোর্টস বলছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। যদিও স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড কৌশলে তারা নিজেদের লাভজনক দেখাচ্ছে। বিএসসিএল এর সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন 2021-22 অনুযায়ী কোম্পানিটির মুনাফা 85 কোটি টাকা। যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয়, মানে স্যাটেলাইট ব্যবহারের ফলে যে টাকা খরচ হচ্ছে সেটা অ্যাড করাই হয়নি। ওই হিসাব অ্যাড করলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় 66 কোটি টাকা।